সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিন করে রিমান্ডে, শুনানি ঘিরে আদালতে নজিরবিহীন নিরাপত্তা, আসামি পক্ষে ছিলেন না কোনো আইনজীবী। মামলার তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড চেয়েছিল, মাননীয় আদালত 10 দিন মঞ্জুর করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার অভিযোগ গ্রহণ, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী সহ 26 জনের নামে ভুক্তভোগীর মামলা। নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়। যাদেরকে এখানে আসামি করা হয়েছে তারা এখন পলাতক আসামি হিসেবে গণ্য হবেন। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল অ্যাক্ট আছে, সেই আইনে হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিরা তাদের সকলকে বিচারের আওতায় আনা সম্ভব। দেখছিলেন প্রধান শিরোনাম, রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের ভাবমূর্তিও ক্ষুণ্ণ করেছে, স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে উপদেষ্টা ফারুক আজম। প্রকৃত মুক্তিযোদ্ধাদের মতামত নেবে অন্তর্বর্তী সরকার। হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত চীন। তিস্তার পানির ন্যায্যতা নিশ্চিতের আহ্বান। এবং রংপুরে আবু সাঈদের বাড়িতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খোঁজ খবর নিলেন পরিবারের, বললেন দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 10 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিউ মার্কেট থানায় হত্যা মামলায় তাদের রিমান্ড আবেদন করলে তা মঞ্জুর করেন বিচারক। শুনানি ঘিরে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল স্লোগানে উত্তাপ ছড়ায় আদালত প্রাঙ্গণে। ব্যাপক নিরাপত্তা পাহারায় বুধবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে নেওয়া হয় একদিন আগে গ্রেপ্তার হওয়া উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। আইনজীবী ও সাধারণ মানুষের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিজিবি ও সেনাবাহিনী। নিউ মার্কেট থানায় দায়ের করা হত্যা মামলায় 2 আসামির 10 দিন রিমান্ড চাইলে তা মঞ্জুর করেন আদালত। ঢাকা আইনজীবী সমিতির সভাপতি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তাদের ইন্ধনেই 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে এক শিক্ষার্থী ও এক হকারকে হত্যা করা হয়। এই গণঅভ্যুত্থানকে এরা ধ্বংস করতে চেয়েছিল। এরা দেশের শত্রু, এরা জাতির শত্রু, এরা শিশু কিশোরের রক্তের উপরে দাঁড়িয়ে দেশ শাসন করতে চেয়েছিল। সালমান এফ রহমান ও আনিসুল হককে এজলাস কক্ষ থেকে বের করে আনার সময় বিক্ষুব্ধ আইনজীবী ও জনতার তোপের মুখে হিমশিম খেতে হয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। বাদী আদালতে উপস্থিত ছিল, সে বলেছে এদের নির্দেশে সহযোগিতায় যোগ সাথে আমার সন্তানকে হত্যা করা হয় এবং তারা 10 দিন রিমান্ড চেয়েছিল। প্রসিকিউশন 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। এদিকে আসামিদের সর্বোচ্চ সাজার দাবি জানান বিক্ষুব্ধ সাধারণ আইনজীবী। আমাদের যারা ছোট বাচ্চা, এই বাচ্চাদের বুকে এরা নির্মমভাবে গুলি করেছে। আমরা সাধারণ আইনজীবী হিসাবে এই খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাই। রাজধানীর সদরঘাট দিয়ে নৌপথে পালিয়ে যাওয়ার সময় মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে আটক হন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযোগ দায়ের করা হয় সিএমএম আদালতেও। সেখানে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 24 জনকে আসামি করা হয়। এছাড়া এক আইনজীবীকে 6 মাস গুম করে রাখার ঘটনায় শেখ হাসিনা, সাবেক আইজিপি ও র্যাব প্রধানকে আসামি করে মামলা করেছেন ভুক্তভোগী। সিয়ামের মৃত্যুর ঘটনায় বাবা বুলবুল কবিরের পক্ষে বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এমএচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে মামলা করেন। গত 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন দমনে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংগঠিত করার অভিযোগে এ মামলা করা হয়েছে। ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে, এটা গণহত্যা হয়েছে। এটা কোনো আইসোলেটেড ক্রাইম না যে এটা 302-তে একটা থানায় বা কোর্টে মামলা হবে। এটা হলো একটা সিস্টেম ক্রাইম। একই দিন সিএমএম আদালতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় পুলিশের গুলিতে আরেক শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলা করেন তার বড় ভাই রাজীব।
এখানে শেখ হাসিনা ও ওবায়দুল কাদের ছাড়াও আসামি করা হয়েছে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককেও। মামলাটিকে এজাহার হিসেবে গ্রহণ করে তদন্ত করতে কাফরুল থানা পুলিশকে নির্দেশ দেন আদালত। নিহতের বড় ভাই রাজীব বাদী হয়ে আজকে ঢাকার সিএমএম আদালতে এই মামলাটি দায়ের করে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার কাফরুল থানাকে নির্দেশ প্রদান করেছেন। এছাড়াও সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানাকে 6 মাস গুমের ঘটনায় শেখ হাসিনা সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নিজেই। তারা গাড়িতে তুলেই আমাকে নির্যাতন করে, ইলেকট্রিক শক দেয়, আমার আন্ডারগ্রাউন্ডে একটা জায়গা নিয়ে যায়, পরে ওখানে গিয়েও আমাকে টর্চার করে, সকাল বিকাল নির্যাতন করতো রুটিন ওয়াইজ। 1 সেকেন্ডের জন্য ওখানে কেউ শুইতে পারতো না, পিছনে হাত বাঁধা থাকতো, চোখ বাঁধা থাকতো, খাওয়ার সময় একটু লুজ করে দেওয়া হতো। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। মাইনুল হাসান, সময় সংবাদ, ঢাকা। হাই কমিশনার ও রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করার গভীর ইচ্ছে প্রকাশ করেছে ভারত ও চীন। এদিকে তিস্তার পানির ন্যায্যতা নিশ্চিতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টাকে নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বুধবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টাকে নিজ দেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানান ভারতীয় হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূত। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে ও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কথা জানান তারা। Conveyed our intention to engage with the new government to ensure that our partnership benefits the common people in both our countries. Any discussion regarding Sheikh There was no specific agenda for the discussion. China strictly follow the principle of non-interference in other countries' internal affairs. এদিন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ও বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। এদিন ইউরোপীয় ইউনিয়নের চার্জ দ্য অ্যাফেয়ার্স বার্ন্ড স্পেনিয়ার বলেন, পলাতক কোনো নেতাকে রাজনৈতিক আশ্রয়ের সিদ্ধান্ত নেবে সদস্য রাষ্ট্রগুলো। এক্ষেত্রে ইইউর কোনো অবস্থান নেই। পরে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ক্ষমতায় যেই আসুক না কেন সব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে তার কোনো প্রভাব পড়বে না। সবাইকেই বলেছি যে এটা একটা সাময়িক পরিস্থিতি, এটা স্টেবিলাইজ করবে, বাংলাদেশের সম্ভাবনা অপার অসীম। আমাদের সাথে তোমাদের যে সম্পর্ক এবং যে ইন্টারাকশন সেটাকে তোমরা বজায় রাখো, তোমরাও বেনিফিটেড হবে, আমাদের জনসাধারণ বেনিফিট। তিস্তা এমনকি এক দেশের জন্য যা পানি প্রয়োজন সেটুকুও নাই, কিন্তু আছে তো 100 কিউসেক পানিও যদি থাকে তার মধ্যে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। এ সময় তিনি আরো বলেন, ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য অন্তর্বর্তী সরকারের জন্য স্বস্তির নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে কিছু করার নাই, আসলে এটা হলো দুটো মন্ত্রণালয়ের কাজ। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। সময় টেলিভিশন 7 দিন বন্ধের বিষয়ে কোনো আদেশ দেননি হাইকোর্ট। এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য 22 আগস্ট দিন ধার্য করা হয়েছে। বিচারাধীন বিষয় হওয়ায় সময় টেলিভিশনের সম্প্রচার বন্ধ করা যাবে না বলেও জানিয়েছেন টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালকের আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সময় টেলিভিশনের তাদের যে আভ্যন্তরীণ শেয়ার হোল্ডারদের মধ্যে যে রেজুলেশন তারা করেছিল মেরিন ইন্ডিয়া রেটকে তারা রিমুভ করার জন্য, এবং তার ফাংশনিং আরেকজন মেরিন ইন্ডিয়া চেক করেছে, সেটা ইলিগাল। ইন দ্য সেন্স হলো এটা কী কারণ ইলিগাল, ওদের আর্টিকেল সাবস্টিটিউশনে বলা আছে গ্রুপ এ গ্রুপ বি। এটা হলো গ্রুপ এ হলো প্রমোটার, যারা প্রমোটার ডাইরেক্টর শেয়ার হোল্ডার্স। গ্রুপ বি হলো যারা সাবসিকুয়েন্ট পারচেজার, যারা পরবর্তীতে যারা কিনেছে। তো সিটি গ্রুপ যেটা, সেটা তাদের বলছে তাদের 45টা অর্গানাইজেশনে ভাঙচুর হবে, এই জন্য তারা এটা বন্ধ করে দিচ্ছে, এই জন্য তারা এই সিদ্ধান্ত নিচ্ছে। আমরা চ্যালেঞ্জ করেছি, জোবাই সাহেব ওনাদের ওয়ান অফ দ্য শেয়ার হোল্ডার্স, সে এ গ্রুপ ম্যানেজিং ডাইরেক্টর, সে এ গ্রুপের শেয়ার হোল্ডার, চ্যালেঞ্জ করেছে। প্রথম হলো যে প্রপার নোটিশ দেওয়া হয়নি, দ্বিতীয় হলো যে তাকে ইনফর্ম করছে 3 ঘন্টা আগে, থার্ড হলো যে স্পষ্ট বলা আছে আর্টিকেলস অফ অ্যাসোসিয়েশনে যে এই কোম্পানির একজন এ গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর, বি গ্রুপ থেকে চেয়ারম্যান থাকবে, আবার যদি চেঞ্জ হয়, যদি মানে আবার এ গ্রুপ থেকে চেয়ারম্যান হলে বি গ্রুপ থেকে ম্যানেজিং ডাইরেক্টর হবে, এই বাই রোটেশন হবে।
তো তারা যেটা করছে অ্যামালগেমেট করে ফেলছে, ভায়োলেশন অফ দ্য তাদের আর্টিকেলস মেমোরেন্ডাম। তারা বি গ্রুপ থেকে চেয়ারম্যান ও ম্যানেজার নিয়োগ করছে, সেটা তাদের আর্টিকেল ভায়োলেশন। কোর্ট উভয়পক্ষে শুনে কোর্ট অ্যাডমিশন করেছে। যেহেতু সাবজুডিস ম্যাটার অ্যাডমিশন হয়ে গেছে, ডেট ফিক্স করছে, বিচারাধীন বিষয়, শুধু সময়টিভি চলতে কোনো বাধা নাই, এটা বন্ধ থাকবে। ওনারা যেটা বলেছেন এরকম কোনো অর্ডার এই আদালতে দেয়নি। দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার দুপুরে কবর জিয়ারতের পর পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, দুর্নীতি ও দুঃশাসনের কারণেই আওয়ামী লীগের পতন হয়েছে। এবং যে দুঃশাসন সৃষ্টি করেছিল তারই ফলশ্রুতি হচ্ছে। পরে জাফরপাড়া কালী মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির আয়োজিত সম্প্রীতি সমাবেশে যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল দেশ পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহযোগিতার কথা জানান। এর আগে সকালে নীলফামারী সৈয়দপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগ যাতে কোনো সহিংসতা করতে না পারে সেজন্য সর্বশক্তি দিয়ে সবাইকে প্রতিহত করার আহ্বান জানান তিনি। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দুপুরে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সচিবালয়ে বৈঠকের পর গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এমন দাবি করা হয়। যে শাসক জনগণের উপরে গণহত্যা চালিয়ে বিদেশি আর্মি ইন্টারভেনশন করে ক্ষমতায় থাকতে চায়, তার মতো দেশদ্রোহী প্রধানমন্ত্রী এবং সেই ফ্যাসিস্ট রাজনৈতিক দল বাংলাদেশে কোনোভাবেই রাজনীতি করতে পারে না। আপনারা যদি কারো উস্কানিতে রাস্তায় নেমে কোনো ধরনের নৈরাজ্য এবং বিশৃঙ্খলা করেন, শেখ হাসিনা তো পালাতে পারছে, আপনারা কিন্তু পালাতে পারবেন না। একদিকে আইন শৃঙ্খলা বাহিনী, একদিকে সেনাবাহিনী, একদিকে আমরা জনগণ, বিপ্লবী ছাত্র জনতা। কাজেই কোনো ধরনের নৈরাজ্য করার দুঃসাহস আপনারা দেখাবেন না। দেশের ব্যাংক খাতের দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকই দায়ী বলে মনে করেন নবনিযুক্ত গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। প্রথম দিন কার্যালয়ে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। অর্থ পাচারকারীদের শান্তিতে ঘুমাতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দেশে সার্বিক মূল্যস্ফীতি 12% ছুঁই। খাদ্যের মূল্যস্ফীতি 14.10%, যা গত 13 বছরের মধ্যে সর্বোচ্চ। ঠিক এরকম সময়ে বাংলাদেশ ব্যাংকের 13তম গভর্নরের দায়িত্ব পেলেন বিশিষ্ট গবেষক ডক্টর আহসান এইচ মনসুর। বুধবার প্রথম কর্মদিবসে কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা স্বাগত জানান তাকে। পরে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভা করেন নতুন গভর্নর। বলেন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের বড় চ্যালেঞ্জ উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি ও ব্যাংক খাতকে দুর্নীতিমুক্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা। ব্যাংকিং খাতের এই দুর্বলতার জন্য বাংলাদেশ ব্যাংকও কিছুটা দায়ী। এই দায়বদ্ধতাকেই আমি মনে করি যে আমাদের সেন্ট্রাল পিলার হিসেবে নিতে হবে, যে গুড গভর্নেন্স উইদিন দ্য ব্যাংক, যাতে যে কোনো অডিট ইন্সপেকশন যেটাই রেজাল্ট আসুক না কেন সেটা আপনাদেরকে দেওয়া হবে না, কিন্তু সেটার ভিত্তিতে অ্যাকশনে চলে যেতে হবে। কালো টাকা উদ্ধারে নোট বাতিলের পরিকল্পনা আপাতত নেই, তবে সরকারের সঙ্গে আলোচনা করে অর্থ পাচারের পথ বন্ধ করা হবে বলেও এ সময় জানান তিনি। যে আন্তর্জাতিক সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে। এর আগে সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করেন নতুন গভর্নর। এ সময় অর্থের অপচয় রোধ ও ব্যয় সাশ্রয়ে মনোযোগী হওয়ার কথা জানান অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। যারা বিদেশ থেকে তারা ইনফ্লেশন রেটটা দেখে, তাই না, অনেক ব্যাপার প্রজেক্ট করে তারা কি করবে, কত মাস মূল্যস্ফীতি হবে, কত তাদের রিটার্ন হবে, নেট রিটার্ন। অতএব ব্যবসা বাণিজ্যের ব্যাপারে শুধু আন্তর্জাতিক দেশের ব্যবসা বাণিজ্য আর আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য, অতএব এটা আমাদের একটা ফার্স্ট একটা খুব জরুরি পদক্ষেপ
আমরা নিচ্ছি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানান, বৈদেশিক মুদ্রা রিজার্ভের সংকট রাতারাতি যাবে না। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1 মাস বন্ধ থাকার পর সারা দেশে খুলেছে প্রাথমিক বিদ্যালয়। ক্লাসে ফিরে উচ্ছ্বসিত ক্ষুদে শিক্ষার্থীরা। চিরচেনা রূপে ফিরেছে স্কুলগুলো। শ্রেণীকক্ষে পড়ালেখার পাশাপাশি শিশুদের কলকাকলি আর খেলাধুলায় মুখর প্রাঙ্গণ। দীর্ঘ প্রায় 1 মাস বন্ধ ছিল স্কুলগুলো। বাড়িতে বসে অনেকটা অধৈর্য হয়ে পড়েন শিক্ষার্থীরা। অবশেষে সহপাঠীদের সঙ্গে আবারও শ্রেণীকক্ষে ক্লাস করতে পেরে খুশি শিক্ষার্থীরা। এতদিন বাসায় বসেছিলাম, ভালো লাগে না। স্কুলে এখন সব বন্ধুদের সাথে দেখা করতে পারছি, খেলা করতে পারি। আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে আনন্দ করছি। এতদিন আমাদের স্কুল বন্ধ ছিল, আমরা বন্দি ছিলাম। তবে শিক্ষার্থীদের সিলেবাস শেষ হওয়া নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। চান শিশুদের নিরাপত্তাও। বাচ্চাদের লেখাপড়া হচ্ছে একটা কেমন জানি লাগতো, আমাদের বাচ্চা কাচ্চারা নিরাপদে স্কুলে আসুক। যদিও শিক্ষকরা বলছেন দীর্ঘদিনের বিরতিতে পাঠদানে তেমন একটা প্রভাব পড়বে না। আশা করব যে আমরা খুব সহসাই শিক্ষণ ঘাটতিটা দূর করতে এবং বাচ্চাদের উপস্থিতি যেন আরো বাড়ে। অভিভাবকদের বলবো নির্ভয়ে স্কুলে পাঠান। আনুষ্ঠানিকভাবে বিদ্যালয় খুলেছে, এই জন্য শিক্ষার্থীদের মধ্যে একটা চাঞ্চল্য পরিবেশ ফিরে এসেছে। গত 17 জুলাই থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ। কলকাতায় নারী চিকিৎসক খুনের ঘটনায় তদন্ত কাজ শুরু করেছে সিবিআই। এদিকে নারী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল ভারত। শুরুতে চিকিৎসকদের বিক্ষোভের মধ্য দিয়ে শুরু হলেও ক্রমেই এটি নাগরিক আন্দোলনে পরিণত হচ্ছে। বিজেপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগও দাবি করেছে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। কলকাতায় নারী চিকিৎসক হত্যার ঘটনায় কয়েকদিন ধরেই উত্তপ্ত ভারতের বিভিন্ন রাজ্য। কলকাতা হাইকোর্টের নির্দেশে চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার দেয়া হয়েছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। এরই মধ্যে সংস্থার গোয়েন্দারা তদন্ত শুরু করেছেন। চিকিৎসক হত্যার ঘটনায় টানা 6 দিন ধরে এই আন্দোলন চলছে। বিক্ষোভ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ায় অনেক সরকারি হাসপাতালের বহির্বিভাগের সেবা কার্যক্রম প্রায় ভেঙে পড়েছে। এতে বিপাকে পড়েছেন হাজার হাজার রোগী। সিবিআই নিশ্চিতভাবেই দোষীকে ধরে বার করবে, আমরা আশা করছি। স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, তোমাকে জবাব দিতে হবে। চলমান এই আন্দোলনে চিকিৎসকদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবী সংগঠনও মাঠে নেমেছে। এবার যুক্ত হয়েছেন চলচ্চিত্র জগতের মানুষও। এমনকি খোদ মমতার দলের সাংসদ অভিনেতা দেবও প্রতিবাদে সামিল হয়েছেন। শুরু থেকেই বিষয়টি নিয়ে তীব্র প্রতিবাদে সরব বিজেপি সহ বামপন্থী রাজনৈতিক দলগুলো। বুধবার বিধানসভার অধিবেশনে বিজেপির বিধায়করাও এই ঘটনার প্রশাসনের ব্যর্থতার জন্য রাজ্যের স্বাস্থ্য ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু এই দুই দপ্তর সামলান, তাই সরাসরি অভিযোগের তীর তার দিকেই। বাম সহ তৃণমূল বিরোধী রাজনীতিবিদরাও এখন মমতার পদত্যাগের দাবিতে সোচ্চার হচ্ছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।